প্রতিদিন বিশ্বে ঘটছে নানা ঘটনা দুর্ঘটনা। বিশ্বের নানা প্রান্তে সংঘটিত বাছাই করা খবরের বিশ্লেষণ নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এহসান জুয়েল। শুরুতে ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যখন উত্তাল, তখন শুরুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, এটি আমাদের দেখার বিষয় নয়, কারণ এটি আমেরিকার যুদ্ধ নয়। তবে এর 24 ঘন্টার মধ্যেই পুরো পরিস্থিতি পাল্টে যায়। দক্ষিণ এশিয়ার এই যুদ্ধ বন্ধ করতে রাতভর ব্যাপক তৎপরতা চালায় ট্রাম্প প্রশাসন, কারণ আমেরিকার কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে এই সংকট। ভ্যান্স টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর স্টেট সেক্রেটারি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল মুনিরের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন দিয়ে সংঘাত পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন, যার ফলশ্রুতিতে আসে বহু আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। 1999 সালে কার্গিল যুদ্ধ তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একই আশঙ্কায় হস্তক্ষেপ করেছিলেন। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে যাচ্ছে ভারত। দেশটি নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। রবিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, চুক্তির কোনো প্রকার লঙ্ঘন তারা করেননি। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক ভাষণে জানান, যুদ্ধবিরতির পাশাপাশি সিন্ধু পানি চুক্তি সহ অন্যান্য বিষয়গুলো সুরাহা হবে বলে তিনি আশা রাখেন। একই সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পরই শনিবার থেকে বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে রবিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাহেলগাম হামলার প্রতিশোধ তারা নিয়েছেন। একই সময় বাংলাদেশে ঘটছে রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হতে হবে, কিন্তু যে প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবিটি সামনে এনে সরকার অগ্রসর হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনে রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে। আবার কেউ বলছেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে গড়ালে এবং সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা শুরু করলে সংঘর্ষের রাজনীতি আবারও ফিরে আসতে পারে। ইউক্রেন প্রসঙ্গ। ইউক্রেনে ও রাশিয়ার মধ্যে আদৌ কোনো শান্তি চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন কোনো চুক্তিতে আসবে কিনা তা নিয়ে তার সন্দেহ তৈরি হচ্ছে। তারপরও পুতিনের আলোচনা প্রস্তাবে অবিলম্বে রাজি হতে জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুর্কি ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় কিয়েভ রাজি, তবে তিনি সোমবার থেকে সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। এর আগে যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে দিয়ে ইউক্রেনকে পাল্টা আলোচনার প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 15 মে থেকে ইস্তাম্বুলে আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছেন তিনি। তবে এর প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, যুদ্ধবিরতি ছাড়া কোনো আলোচনা হতে পারে না। একই প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। তবে ক্রেমলিনে এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তুর্কি। ইউক্রেন রাশিয়া বৈঠক আয়োজনের জন্য ইস্তাম্বুল প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে ইউক্রেনে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত পোপ চতুর্দশ লিও। চায়নার সঙ্গে আমেরিকা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। রবিবার হোয়াইট হাউসের কমিউনিকেশনস অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান। এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় চায়নার প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার জানান, চায়নার সঙ্গে যে চুক্তিটি হয়েছে তা দেশের জাতীয় জরুরি অবস্থা সমাধানে ভূমিকা রাখবে। তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মাত্র। বেসেন্ট জানান, সোমবার এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে। অন্যদিকে চায়নার ব্রাইস প্রিমিয়ার জানিয়েছেন, আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য সমঝোতায় পৌঁছেছেন তারা। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে
গুরুত্বপূর্ণ ও স্পষ্ট আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি। রবিবার ওমানের মাস্কাটে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত চতুর্থ দফার বৈঠক শেষে এমন কথা জানান তিনি। আরগাসি বলেন, এই বৈঠকে গতানুগতিক ধারা থেকে সরে এসে সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আরও বেশ কিছু বিষয় নিয়ে আগামীতে পঞ্চম দফায় আবারও আলোচনা বসবে দুই দেশের প্রতিনিধি দল। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, শুরুতে ভারত পাকিস্তান প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, কারণ এই যুদ্ধটা আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম আমাদের এই অনুষ্ঠানেও। যুদ্ধ হবে কিনা সেটি নিয়ে একটা সংশয় ছিল, শেষ পর্যন্ত যুদ্ধটা শুরু হয়েছে এবং নিউ ইয়র্ক টাইমস, সিএনএন যে রিপোর্টটি করেছে তারা বলছে যে আমেরিকার কাছে নির্ভরযোগ্য সূত্রে গোয়েন্দা তথ্য ছিল যে শেষ পর্যন্ত যুদ্ধটা বড় আকারে অর্থাৎ পারমাণবিক শক্তির ব্যবহারও হতে পারে। এবং সেই প্রসঙ্গে কিন্তু আমেরিকাকে আমরা তৎপর দেখেছি এবং সেই তৎপরতার ফলাফলও কিন্তু আমরা দেখছি যে যুদ্ধটা বন্ধ হয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধ বন্ধে শুরু থেকে আমেরিকার ভূমিকা একটু গা ছাড়া ছিল, একদম বিবৃতি দেওয়ার পর্যায়ে ছিল, কিন্তু পরবর্তীতে তারা বেশ শক্ত হাতেই দুপক্ষকে সামাল দিয়েছে এবং ফলাফলও পেয়েছে। এখনো একটা উত্তেজনা বিরাজ করছে। আমেরিকা কতটা সফল হলো বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ, সেটা তো এবারই প্রথম না। ইনফ্যাক্ট এটা ছিল পঞ্চম যুদ্ধ দুই দেশের মধ্যে। গত 1947 থেকে এখন পর্যন্ত ওরা পঞ্চমবার 5বার যুদ্ধ করেছে। সুতরাং পাকিস্তান এবং ভারতের সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ ছিল না। সেই অর্থে এটা একটা ধারাবাহিকতা বলে আমার কাছে মনে হয়। আপনি যেটা বললেন যে যুদ্ধ শুরু হয়েছিল, ঘোষিতভাবে কিন্তু যুদ্ধটা শুরু হয়নি এবছর। সেখানে কিছু কিছু ধাক্কাধাক্কি হচ্ছিল, গোলাগুলি হচ্ছিল, মিসাইল ছাড়া হচ্ছিল, ড্রোন অ্যাটাক হয়েছে, মিসাইল অ্যাটাক হয়েছে, বোমারু বিমানের অ্যাটাক হয়েছে, কিন্তু ওরা কিন্তু যুদ্ধটাকে ঘোষণা দেয়নি, যেটা যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ যুদ্ধ শুরু হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, যেমন ওরা পার্লামেন্টে এটাকে রেটিফাই করে নিতে হয়, এটাকে পাস করিয়ে নিতে হয়। এনিওয়ে, তারপরে যুদ্ধটা হয়েছিল। কিন্তু আপনি যেটা বললেন যে আমেরিকার রোলটা এই যুদ্ধে কেমন ছিল, এই যুদ্ধে জেডি ভেন্স তো বলেছিল এটা আমাদের কিছু করার নেই, এটা ইটস নান অফ আওয়ার বিজনেস টাইপের। কিন্তু মার্কো রুবিও কিন্তু অন্য কথা বলেছিলেন। প্রথমেই তিনি বলেছিলেন দুই পক্ষকেই একটু সংযত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, যুদ্ধ গতকালের আগেও আর কি। এবং তিনি বলেছিলেন যে আমরা ইন্ডিয়ার সাথে আছি, তবে পাকিস্তানকে আমরা আহ্বান জানাই তারা টেরোরিস্ট গ্রুপগুলির সাথে তাদের যে সংযুক্তি এগুলিকে বিচ্ছিন্ন করে। এটা ছিল আসলে মার্কো রুবিওর পজিশন। তারপরে যেটা হলো, আপনি যেমন ভাবে বললেন যে আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য ছিল যে যুদ্ধটা খুব খারাপ দিকে মোড় নিয়ে নিতে পারে খুব দ্রুত। এবং কারণ হচ্ছে এই যে পাকিস্তানের যে ন্যাশনাল কমান্ড অথরিটি, এনসিএ যেটাকে বলে, তারা হচ্ছে যে সেই জাতীয় যুদ্ধাস্ত্র ব্যবহার করার অথরিটি, তাদের একটা মিটিং ডাকা হয়েছিল। তার প্রেক্ষিতে জেডি ভেন্স, মার্কো রুবিও তারা অনেক ধরনের কাজ করেছে। তার বাইরে গিয়েও কিন্তু ইউকে এই যুদ্ধ বিরতিতে কাজ করেছে, সৌদি আরব কাজ করেছিল। এমনকি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো রিপোর্টে বলছে আসলে ইউএস এর কথায় যুদ্ধটা থেমেছে ভারত এবং যে পাকিস্তানের নিজস্ব যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে তারা যোগাযোগ করে যাচ্ছিল, সেইভাবেই যুদ্ধটা থেমেছে। যেইভাবেই থামুক, যুদ্ধটা থেমেছে, এই জন্য আমি এটাকে সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে। যুদ্ধ আমাদের কাম্য না। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, যুদ্ধটা থামার 3 ঘন্টা পরেই কিন্তু ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই আবার একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করেছে যে যুদ্ধ বিরতিটা আসলে কার্যকর হচ্ছে না। দুই পক্ষই কিন্তু বলছে। আবার একদিকে দেখুন, পাকিস্তান আজকে ওদের বিজয় দিবস পালন করেছে, যারা যুদ্ধে বিজয়ী হয়েছে। আবার ভারত বলছে যে আমাদের আক্রমণে পাকিস্তান এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে তাদের কথাটা আমি বলছি, আমার কথা না এটা, যে পাকিস্তান রীতিমতো আমেরিকাকে পায়ে ধরে রাজি করিয়েছে যুদ্ধবিরতিতে যাতে মধ্যস্থতা করে। সুতরাং যুদ্ধের সময় যে দুইটা বিবাদমান পক্ষ যেসব কথা বলে, এটা কারো কথাই গ্রহণযোগ্য না, কারো কথাই বিশ্বাসযোগ্য না। হ্যাঁ,
কারণ দুই পক্ষের কাছে শুনলে মনে হয় পাকিস্তান জয়ী হয়েছে, আবার মনে হয় ভারত জয়ী হয়েছে। তবে এট দ্য এন্ড অফ দ্য ডে যুদ্ধটা আপাতত স্থগিত হয়েছে এবং বিমান চলাচল শুরু হয়েছে সীমানার ভিতর দিয়ে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা গুড স্টার্ট এবং এটা একটা ভালো লক্ষণ যে এটা আমেরিকার কথাতেই হোক, সৌদি আরবের কথাতেই হোক, ইউকের কথাতেই হোক, যুদ্ধটা তো আপাতত থেমেছে। জি, এটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর, কারণ দক্ষিণ এশিয়া অস্থির হলে পুরো বিশ্বে এটার প্রভাবটা কিছু না কিছু থাকে, কিংবা দক্ষিণ এশিয়ার যে উন্নয়ন, যে অগ্রগতি, সেটি অনেকটুকু ব্যাহত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। আমি একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে যেতে চাই, যেটি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামানও কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন যে পাকিস্তান এবং ভারত নিজেদের আভ্যন্তরীণ কূটনৈতিক চ্যানেলে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করছিল। যদিও তারা বাইরে বলছে দুদেশই দাবি করছে তারা জিতেছে, দুদেশই যুদ্ধের ব্যাপারে হুমকি পাল্টা হুমকি দিয়েছে, কারণ আভ্যন্তরীণ রাজনীতি এর সঙ্গে অনেকটুকু জড়িত। ভারতের সামনে নির্বাচন, পাকিস্তানের সেনাবাহিনী তাদের ক্ষমতায়নটা আরো বাড়ানোর একটা বিষয় আছে। কিন্তু দুপক্ষই একটা বিষয়ে স্পষ্ট হয়েছে, কিংবা বাইরে থেকে অনেকের কাছে মনে হচ্ছিল যে তারা চাইছেন কেউ একজন যুদ্ধটা থামাক। যুদ্ধটা তাদের রাজনীতির জন্য দরকার ছিল, কিন্তু থামানোটাও দরকার ছিল, এবং সেক্ষেত্রে আমেরিকার যে ভূমিকাটা সেটা দুপক্ষেরই মুখ রক্ষা হয়েছে। পরবর্তীতে আপনার কাছে কি মনে হয় যে এখন দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সিন্ধু পানি চুক্তির বিষয়টি এখনো আছে, এই পরিস্থিতিগুলো আসলে কতটা ডেভেলপ করার সুযোগ আছে? অর্থাৎ যুদ্ধ থামানোটাই কি আসল সাফল্য, নাকি আসলে দুই দেশের মধ্যে আরেকটা চ্যানেল তৈরি করা, আকাশ সীমায় বিমান চলাচল এবং অন্যান্য চ্যানেলগুলো তৈরি করা, সেটি এখন গুরুত্বপূর্ণ? ধন্যবাদ জুয়েল আপনাকে। খুব মনোযোগ সহকারে প্রফেসর খালিকুজ্জামান ভাইয়ের কথা শুনছিলাম এবং ওনার সাথে অধিকাংশ ক্ষেত্রে আমি সহমত পোষণ করি, যেভাবে বিশ্লেষণ করেছেন বিষয়টাকে, পুরো বিষয়টাকে। তবে পাকিস্তান ভারতের যুদ্ধ বা যুদ্ধাঙ্গী একটা মনোভাব, এটা পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে বা ভারত পাকিস্তান সৃষ্টি হওয়ার পর চলছে, এখনো চলছে, আগামীতে চলবে। আপাতত যেটা বলছেন যে যুদ্ধটা স্থগিত হয়েছে, সেটা কিন্তু আমি মনে করি যে মূলত দুই দেশের মানুষের এবং দুই দেশের সামনেই, শাসকদের সামনে একটা নির্বাচনের বিষয় আছে। এই সমস্ত কথা চিন্তা করে তারা হয়তো দেখতে পাচ্ছে যে এইরকম ভয়াবহ সিচুয়েশনে গেলে, বিশেষ করে মোদী সরকার, সে কতটা তার ক্ষমতা বা তার প্রভাব তার দলের ভিতরে এবং দেশের ভিতরে রাখতে পারবেন, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এবং তাদের গোয়েন্দা রিপোর্টও আছে এই ব্যাপারে, যে এই মুহূর্তে যুদ্ধ না। সেই অর্থে হয়তো বা আমেরিকার কথাই হোক বা সৌদি আরবের কথাই হোক বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের কথা হোক বা অন্য কারো ব্যক্তির প্রভাবে হোক, আপাতত স্থগিত। কিন্তু এর ফলে আপনি যেটা বলেছেন যে সিন্ধু নদীর পানির যে সমস্যাটা আছে আপনার জম্মু কাশ্মীরের সাথে এবং পাকিস্তানের সাথে এবং তার সাথে যুক্ত ভারতের সাথে, সেটার সমাধান খুব সহজে, খুব সহজ প্রক্রিয়া হবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। কারণ একটা জিনিস কি, সবসময় আপনারা দেখবেন যে সবসময় একটা দ্বন্দ্ব, একটা সংগ্রাম, একটা যুদ্ধ জিয়ে রাখাটা কিন্তু শাসক শ্রেণীর পক্ষে এক ধরনের কৌশল। তারা অনেক সময় চায় দেশের ভিতরে এমন কিছু পরিস্থিতি তৈরি হোক যাতে করে দেশের মানুষ ওই দিকে বেশি নজর দেয় এবং দেশের একতার প্রশ্নে যে সরকার থাকে বা যে শ্রেণী বেশি প্রভাবশালী তাদের দিকে ঝুঁকে থাকে। এটা আমরা আমেরিকাতেও দেখেছি, আমেরিকাও তা হয় এবং এটা এখন ভারত পাকিস্তানের বেলায় হচ্ছে। তবে ভারত পাকিস্তানের যে আদি দ্বন্দ্ব, সেখানে এক ধরনের মাসলম্যান শোর ব্যাপার আছে। এখন ভারত যেটা বলেছেন, খালেক ভাই যেটা সত্যিকারই বলেছেন, যে এখানে কে জিতলো, কে হারলো, কে কার পায়ে ধরলো, কে কার হাঁটুতে ধরলো, এই বিষয়টা নিয়ে আসলে আমরা কান দিলে কাজ হবে। কারণ এইসব ব্যাপারে সিচুয়েশন হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষে বলবে ও হেরে গেছে। এটা অনেকটা যে কে থামিয়েছে, এটা একটা গল্প মনে পড়ে, আপনারা হয়তো অনেক জানেন, যে দুইজন মানুষের মধ্যে খুব তর্কাতর্কি হয়ে তারপর লড়াই বেঁধেছে। একজন আরেকজন, দুই পক্ষই তাদের নিজেদের পক্ষকে বলছে আমার শার্টটা ধরে টানবি। তা আমি বলবো যে দেখি না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, তাই না, দেখা যাক কি করতে পারি। কিন্তু তারা চাচ্ছে যে তাদেরকে ছেড়ে যেন না দেওয়া। তা আমার মনে হয় যে ভারত পাকিস্তানের বিষয়টা এরকম হয়ে গেছে অনেকটা, যে তারা চাচ্ছে যে তাদের মধ্যে যে যুদ্ধাঙ্গি বা যুদ্ধের একটা যে পরিস্থিতি, উন্মাদনা আছে, এটা যেন অন্য কেউ এসে থামিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যে কোনো দেশ এসে সেখানে ভূমিকা রাখতেই পারে। এটা সেই দেশের যে দেশরা এই ভূমিকা রেখেছে তাদেরও যেমন কৃতিত্ব, এবং পাকিস্তান এবং ভারত তাদেরও নিজস্ব যে আক্কেল রয়েছে, এটাও একটা বিষয় ব্যাপার। তাই মনে করি যে
এটা আপাতত থেমেছে, কিন্তু সংঘাত, পাকিস্তান ভারতের যে সংঘাত আদিকাল থেকে, সেই সৃষ্টির পর থেকেই, জন্ম থেকে জ্বলছি অনেকটা এরকম। তো সেই জ্বলাটা কিন্তু সহজা থামবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে করতে অসুবিধা আছে। ধন্যবাদ। জি, আমরা ভারত পাকিস্তানের পরেই কাছাকাছি দেশ এবং আমাদের নিজেদের দেশ বাংলাদেশ প্রসঙ্গে একটু ফিরতে চাই। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, সেটি হলো যে বাংলাদেশে এই সপ্তাহে আলোচিত ঘটনা, অনেকটা শাহবাগে আন্দোলনের মুখে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এটি নিয়ে কথা বলছেন। এই নিষিদ্ধের দাবিটা 5ই আগস্টের পরপরই বেশ কয়েকবার উঠেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কঠোর হতে দেখিনি। কোনো ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে এটিও বলতে আমরা শুনেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়েছে। অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারই চাইছিল হোক, কাউকে না কাউকে দিয়ে হোক, আবার কেউ বলছেন না, সরকার আসলে চাপের মুখেই এই কাজটি করেছে। কিন্তু পুরো প্রক্রিয়াটা এবং এই একটা রাজনৈতিক দল, নানা সমালোচিত রাজনৈতিক দল, তাদের নিষিদ্ধটা আপনি কিভাবে দেখছেন? জি, এটা খুবই সংবেদনশীল একটা ইস্যু, কারণ আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে এতটা সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের আগে তৈরি হয়নি। কারণ স্বাধীনতা যুদ্ধের সময়ে যেমন বাংলাদেশটা মোটামুটি দুই ভাগে বিভক্ত ছিল, বেশিরভাগ আমরা স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিলাম, কিছু মানুষ স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু যে যুদ্ধাঙ্গী অবস্থাটা ছিল, যে আমরা বাঙালি হয়েও এক গ্রুপ আর গ্রুপকে নিশ্চিহ্ন করে ফেলার যে এক ধরনের পণ, এক ধরনের প্রতিজ্ঞা, এক ধরনের কর্মকাণ্ড, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকে, সারা দুনিয়াতে থাকে, বাংলাদেশে একটু বেশি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, 2024 সনের যে মানে অভ্যুত্থান, তার পরবর্তী সময়টাতে এই রূপটা খুবই বেশি যুদ্ধাঙ্গী, এবং এর ফলশ্রুতিতে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা চাপ ছিল, মানে যারা অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষ থেকে। এটা ঠিক। এবং প্রফেসর ইউনূস as late as মার্চের 28 তারিখেও তিনি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের কোনো নাই, পরিকল্পনা নেই সরকারের। এমনকি আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করবে কিনা এই সিদ্ধান্তটা তারা নিজেরাই নেবে, এরকম কথাও বলেছে, তাই না? এমনকি তার যে উপদেষ্টা পরিষদ, তারাও কিন্তু একই কথা বলেছে। বিএনপি একই কথা বলে আসছে অল এলং, যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে কিনা এটা বলার আমরা কে। এমনকি আসিফ নজরুল তিনিও বলেছেন যে আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাদের অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশে, তাদেরকে আমরা নিষিদ্ধ করতে চাই না। তাহলে তার পরেও এখন যেটা ঘটলো, এটা ঠিক নিষিদ্ধ করা না, এখানে একটু নোয়ান্সেস রয়েছে, একটু সাবটেলিটি রয়েছে। তারা বলছে যে তাদের কর্মকাণ্ডকে মানে নিষিদ্ধ করেছে। এটা অনেকটা এরকম যে আপনাকে বলা হলো, আপনাকে অপারেশন করে আপনার হার্টটা আপাতত একটা ইয়েতে রেখে দিই, একটা টেবিলে রেখে দিই, আপনি এখন মানে জীবিতই আছেন, আপনি মারা যাননি আর কি। আমার দৃষ্টিতে জিনিসটা এমন মনে হয়। মানে আমি যদি আমার কথা বলি যে আমি উপস্থাপক অনুষ্ঠানে, কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না, জাস্ট বসে থাকবো, এমনটাই নিশ্চিত। অনেকটা এরকম, এক্স্যাক্টলি এরকম আমার দৃষ্টিতে তাই মনে হয়। তবে আওয়ামী লীগের আপনাদের অনুষ্ঠানে আমি অনেকদিন ধরে অংশগ্রহণ করি, আপনি জানেন আমার পজিশন গুলো তো মানে ধামা চাপা দেওয়া নাই। আমি মনে করি 15 বছরে অনেক ধরনের কুকর্ম বাংলাদেশে হয়েছিল, অনেক লুটপাট হয়েছিল, অনেক অন্যায় হয়েছে, অনেক হত্যা, গুম, গণতন্ত্রটাকে মানে নাই করে দেওয়া হয়েছিল, এর সবই সঠিক, এবং এর প্রত্যেকটাই অপরাধ, এবং প্রত্যেকটার জন্যই আইন অনুযায়ী বিচার হওয়া প্রয়োজন। কিন্তু বিচার মানেই না আমার দৃষ্টিতে যে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী এত বড় একটা দলকে আপনার নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইয়াহিয়া খান, সেটা 1971 সনের 20 মার্চ। তাহলে আমার কি এখন কি বাংলাদেশ কি আবার ইয়াহিয়া খানের মতো আমলে পড়েছে যে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করতে হবে? এটা হচ্ছে বিশ্লেষণ বলতে একান্তে আমাদের নিজস্ব হয়, তাই না? আমি যেটা মনে করি, অন্যায় কেউ করে থাকলে বিচার অ্যাবসলিউটলি হতে হবে, নিরপেক্ষভাবে হতে হবে, আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে, কারণ তা নাহলে আইনের শাসন দেশে আসবে না, গণতন্ত্র আসবে না। আওয়ামী লীগকে যে এইসব কারণে ফেসিবাদ বলা হতো, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল ভিন্ন মত দমন করা। তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল, অন্য সংগঠনের নেতাকর্মীদেরকে গুম করছিল, অর্থাৎ ভিন্ন মতকে তারা প্রকাশ করতে দিচ্ছিল না, তাই তারা ফেসিবাদ। এখন যদি বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মত, আওয়ামী লীগের নানা সমালোচনা আছে, বিচারের কাঠগড়ায় প্রক্রিয়া চলছে, সবকিছু আন্তর্জাতিক অপরাধ, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া মানে তো আপনি মত প্রকাশ করতে দিচ্ছেন না, কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগের দুজন যদি ভালো মানুষ আওয়ামী লীগে থাকে তাদেরকেও আপনি কথা বলতে দেবেন না। বিষয়টা কি এমন দাঁড়াচ্ছে?
অনেকটা এরকম, পুরোপুরি এরকম না, অনেকটা এরকম এই সেন্সে ওরা কিন্তু বলছে যে দল হিসাবে আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে, যে তারা এটাকে প্রমোট করেছে যে সন্ত্রাসবাদকে, তারপর গণতন্ত্রকে, মানে আপনাকে হটিয়ে দিতে হবে দেশ থেকে, তারপর এক দলের এক ধরনের স্বৈরতান্ত্রিক ভাবে দেশ চালানো হবে, এইসব যে দলীয় যে কর্মকাণ্ড, এই জন্য তারা তাকে সন্ত্রাসী দল হিসাবে বলছে যে নিষিদ্ধ করা। কিন্তু এটা আমি 100% এই নেগেটিভটার সাথে একমত না। কারণ বাংলাদেশে কারো রাজনীতি যদি সত্যি নিষিদ্ধ করতে হয়, এক অর্থে নিষিদ্ধ করার আমি সেভাবে পক্ষেই না। তারপরেও যদি করতে হয় তাহলে করতে হতো হচ্ছে জামাত ইসলাম এবং মুসলিম লীগ সহ নেজামে ইসলামী ও যারা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেই কাজটা ভালো অর্থে হোক মন্দ অর্থে হোক শেখ মুজিব করেননি। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক বছর, তারা করেননি। এইবার আন্দোলনের মুখে চলে যাওয়ার আগে তড়িঘড়ি করে 28শে জুলাই হঠাৎ করে এটা নিষিদ্ধ করে দিল, সেটাও সঠিক ছিল না। তাদের করতে হলে করা উচিত ছিল 72 সনে, আমি মনে করি, এবং এর পরবর্তীতে। তারপরেও এখন জামাত ইসলামের মতো একটা দল বাংলাদেশে গতকাল তারা স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের স্থান নেই। আওয়ামী লীগের স্থান নাই থাকতে পারে, বাট কিন্তু কবে থেকে এটা গোলাম আজমের বাংলাদেশ হয়ে গেল? গোলাম আজম কি বাংলাদেশ চেয়েছিল? গোলাম আজমের কি এই বাংলাদেশ? গোলাম আজমের তো বাংলাদেশই নাই, তিনি তো বাংলাদেশ চাননি। গোলাম আজমের পাকিস্তান থাকতে পারে, তারা বলতে পারে গোলাম আজমের পাকিস্তানে আওয়ামী লীগের স্থান নেই। গোলাম আজমের বাংলাদেশ কিভাবে হয় এটা? সুতরাং এই যে অন্যায়গুলো, এইগুলিও বাংলাদেশে এখন স্থান পাচ্ছে। অর্থাৎ যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তাদের আসলে অনেক কর্মকাণ্ডই আমরা মনে করতাম যে সঠিক কারণেই তারা ক্ষমতায় এসেছে, কিন্তু অনেক ব্যাপারে তারা হতাশ করছে একের পর এক, এবং এটা আমার দৃষ্টিতে একটা হতাশাপূর্ণ কাজ। এবং 32 নম্বর বাড়ি ভেঙে পড়ার পরেও আমি আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম আওয়ামী লীগের বিচার অবশ্যই হওয়া উচিত, অর্থাৎ যারা অন্যায় করেছে, কিন্তু 32 নম্বরে আমাদের ইতিহাসের অংশ। একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমি মোটেও পক্ষে না। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, আমরা যদি বাংলাদেশের রাজনীতিতে চিরশত্রু দল হিসেবে দেখি, সেটা বিএনপি এবং আওয়ামী লীগ, তারাই পরস্পরকে পরস্পর শত্রু মনে করে। কিন্তু বিএনপিকে শুরু থেকে দেখা যাচ্ছিল যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। এর আগেও এই ছাত্র সমন্বয়কদের 2 জন আদালতে গিয়েছিলেন, কিন্তু বিএনপির আপত্তির মুখেই তারা আবার সেই আপিল রিটটা সরিয়ে নিয়েছিলেন। এবার পরিস্থিতি এমন হয়েছে যে অনেকে মনে করছেন যে অনেকটা যেটা বলে যে ঝিকে মেরে বউকে শেখানো, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপিকেও একটা চাপ দেয়া, অর্থাৎ বিএনপির রাজনীতিতে এক ধরনের এই ছাত্ররা কিংবা ভিন্ন মতের যারা আছেন তারা যে বাংলাদেশের রাজনীতিতে কতটা সক্রিয় অবস্থান নিয়েছেন, কতটা শক্তিশালী অবস্থান তাদের আছে, সেটিও বিএনপিকে জানান দেওয়ার একটি বিষয় বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। আপনার বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ জুয়েল আপনাকে। আমি একটু ইতিহাসের পিছনে দিকে যাই। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনা তো এটা প্রথম না। 1975 সালের জানুয়ারি মাসেও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবও সব দলকে নিষিদ্ধ করেছিলেন। বাকশাল গঠন করেছিলেন। হ্যাঁ, তারপর 75 উনি করেছিলেন বাকশাল গভর্নমেন্ট, তাই না? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অন্য কোনো দল থাকবে না, একটাই দল। তারপরে শেখ হাসিনা আসলেন, উনি একেবারে যাওয়ার মুহূর্তে উনি জামাত ইসলামকে নিষিদ্ধ করলেন। জামাত ইসলাম যে রাজনৈতিক দল, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা একটা অজুহাত। তো এখন আমাদের দেশে যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে যদি দার্শনিক ইমানুয়েল কান্ট, 18 শতকের জার্মান দার্শনিক, তার একটা বই আছে ক্রিটিক অফ জাজমেন্ট, সেখানে আপনি দেখবেন যে প্রতিটা জিনিসের কিন্তু একটা সৌন্দর্য বোধ, একটা সৌন্দর্য শৃঙ্খলা যদি সমাজ এবং রাজনৈতিক চেতনাতেও কাজ না করে, সেখানে কিন্তু কোনো কিছু আপনি উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো সুন্দর বা ইতিবাচক, সুন্দর বলতে আমি কি বলছি, ইতিবাচক কাজ, সেই ইতিবাচক লক্ষ্যটা কিন্তু হাসিল করা যায়। এখন যেটা হয়েছে, আপনি যদি আওয়ামী লীগের গত 15 বছরের ইতিহাস লক্ষ্য করি, শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের গত 53 বছর যে সমস্ত রাজনৈতিক দলরা শাসন করেছেন, কম বেশি তাদের প্রত্যেকেরই ইতিহাস দেখবেন, তারা কেউই কিন্তু যেটা খালেক ভাই বললেন, উইথ ডিউ রেসপেক্ট বলি, ঐতিহ্য, যেমন আমরা বলি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল। এখন ঐতিহ্য শব্দটা কোন অর্থে আমি ব্যবহার করছি? নেতিবাচক অর্থে ঐতিহ্য হতে পারে, ইতিবাচক অর্থে ঐতিহ্য হতে পারে। যদি আমি পুঙ্খানুপুঙ্খু ইতিহাসের পাতা আলোচনা করি, আপনি আর আমি সমসাময়িক সময়ে আপনারা দেখবেন বা আপনিও দেখবেন, আজকের দর্শকরা দেখবেন, কখনোই আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই অর্থে ঐতিহ্যবাহী ছিল না। এটা আমার ব্যক্তিগত। তারা সবসময় তারা একটা শ্রেণী,
একটা দল, একজন নেতার পক্ষে কাজ করেছি আমরা জনগণ থেকে। এখানে সৌন্দর্যের কিন্তু ব্যাঘাত ঘটেছে। এটা এই বোর্ডটা যদি বুঝতে হয়, তাহলে আমরা ইমানুয়েল কান্টের যে ক্রিটিক অফ জাজমেন্ট বইটাকে আমরা যদি আরো পড়ি, আরো গবেষণা করে আমরা বুঝতে পারবো। আমি সেই অর্থে বলি যে আজকে আপনি কোন দলকে নিষিদ্ধ করবেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ। তো আমরা দেখেছি 75 সালেও জনগণ আওয়ামী লীগকে সেইভাবে সমর্থন করেনি, এবং 2024 সালে এসেও আওয়ামী লীগকে জনগণ সেইভাবে সমর্থন করেনি। এটা আপনি এখন যেটা বলেছেন, আওয়ামী লীগকে নিষেধ করে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধ করে কি বিএনপির উপর চাপ দেওয়া হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ এটা যদি হয়, সত্যিকার ভাবে যদি হয় যে এই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সত্যিকার লোকজনকে বিচার করা হচ্ছে যারা অপরাধী তাদেরকে, তাহলে বাংলাদেশে একটা কৃষ্টি হয়তো তৈরি হতে পারে যে এই ধরনের কাজ যারাই করবে আগামীতে তারাও নিষিদ্ধ হতে পারে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। এই ভয়টা যদি তাদের মধ্যে আসে, এই বোধটা যদি তাদের মধ্যে আসে, এই আত্মসচেতনতা যদি আমাদের মধ্যে আসে, এই সৌন্দর্য যদি আমাদের মধ্যে আসে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইট ইজ এ পজিটিভ স্টেপ। বা আপনি একটা কথা বলেছেন যে প্রফেসর ইউনূস সাহেব এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন বা অনেকটা চাপের মুখে করেছে কিনা। আমার জন্য কেন কেন ব্যক্তিগতভাবে মনে হয় জুয়েল যে প্রফেসর ইউনূসকে আমার অতটা নাইভ মনে হয়। তার কিছু পরিকল্পনা আছে এবং উনি মনে হচ্ছে যে খুব সুপরিকল্পিত ভাবেই অগ্রসর হচ্ছেন ভিন্নভাবে স্টেটমেন্ট, এবং উনি হয়তো জানতেনি যে আওয়ামী লীগকে উনি, কারণ আওয়ামী লীগের ইতিহাস তার জন্য তো খুব একটা খারাপ, ভালো না, ইতিবাচক। তাকেও তৎকালীন সরকার অত্যন্ত নাজেহাল অবস্থায় ফেলেছে। অর্থাৎ তার যে আওয়ামী লীগের প্রতি কোনো একটা ইতিবাচক দৃষ্টি থাকবে তা না, কিন্তু উনি হয়তো অন্যান্য রাজনীতির মধ্যে, উনি তো কোনো আপনার ট্রেডিশনাল রাজনীতিবিদ না, হয়তো অন্যান্যদের মতো হয়তো উনি অগ্রসর হবে না। অনেক বুঝে সুঝে উনি হয়তো মানে গেম চেঞ্জের ব্যাপারটা আছে না, সেটা হচ্ছে লেট দ্য থিংস হ্যাপেন। কারণ ম্যানেজমেন্টে বলা হয় যে থিংস বি ডান। এখন আপনি কিভাবে করলেন ওটা না, মানে আসল লক্ষ্যটা পাখিটাকে গুলি করে মারতে পারছেন কিনা সেটা হলো মূল লক্ষ্য। এটাকে আমি বুলেট দিয়ে মারলেন নাকি অ্যাটম বোমা দিয়ে মারলেন নাকি গুলাল দিয়ে মারলেন সেটা পরের বিষয়, মারতে পারলেন। আমার কেন জানি মনে হয় যে প্রফেসর ইউনূস খুব নির্বোধ না, এবং উনি কি যা করছেন বুঝে শুনে খুব পরিকল্পিত ভাবে করছেন। আইদার উনি খুব সফল হতে পারেন অথবা উনি চরমভাবে ব্যর্থ হতে পারেন। এখন কি হবেন এটা এখন বলার সময় আসে নাই। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য বাংলাদেশের মানুষেরা যদি পজিটিভ ওয়েতে বিষয়গুলো দেখে, আপনি যদি আওয়ামী লীগের 15 বছরের শাসন দেখেন জুয়েল, তাতে আপনি মনে করবেন এইরকম কোন রাজনৈতিক দল, যেমন ঐতিহ্যবাহী কথাটার সাথে আমি যোগ করি, বাংলাদেশের প্রফেসর বদরুদ্দীন ওমর সাহেব উনি কিন্তু অনেক আগে একটা রচনায় লিখেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় চোর, কিন্তু এই উভয়ের মধ্যে বেশি চোর আওয়ামী লীগ। তার কারণ এই না যে বিএনপি খুব সাধু, বিএনপি সেই সময়টা পায়, বিএনপি সেই এক্সপেরিয়েন্স নাই চুরি করবার অতটা যতটা আওয়ামী লীগের আছে। সেই সৃষ্টি থেকে আপনি যদি ধরেন আওয়ামী লীগের শুরু থেকে যদি ধরে, অতএব সেই অর্থে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় গেছে, বেশি দিন বেশি চালাকি জানে এবং বেশি ক্ষমতা উপভোগ করছে বা ভোগ করেছে, সেই অর্থে আওয়ামী লীগের দোষ ত্রুটি বেশি, বিএনপি অন্যান্য দলের কম। তা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এত চমক আসছে, একটার পর একটা আসছে, বিশেষ করে 2024 সালের ঘটনার পর সেই চমকটা যদি ইতিবাচক অর্থে হয়, জনগণের মধ্যে সেই সচেতনতা বোধ আসে। এটা আমি গতকালকে একটা লেখায় লিখেছি যে আপনি কোনটার প্রতি যাবেন, আপনি কি দলের প্রতি যাবেন না দেশের প্রতি? আমাদের দেশের রাজনীতিতে দুর্ভাগ্যজনক ভাবে আমরা দলের প্রতি, ব্যক্তির প্রতি, দেশের প্রতি না। এই কারণে যেগুলো হয় দ্বন্দ্বগুলো সৃষ্টি হয়, এবং দ্বন্দ্বগুলো কিন্তু মাঠে মারা যায়। এগুলো কিন্তু আমরা কোনো সামাজিক বা রাজনৈতিক পরিণতি, আবার যদি বলি ঐতিহ্য, সেই ঐতিহ্যের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পজিটিভ ঐতিহ্য দেখি। আনফর্চুনেটলি আমরা নিজেরাও পজিটিভ না, এবং আমরা যে সমস্ত ঐতিহ্য বা যে সমস্ত ইতিহাস সৃষ্টি করি অধিকাংশ ক্ষেত্রে সেটাকে মূল জনগণের পাই, মূল কৃষক শ্রমিক জনতার পাই। আমরা একটা এলিট শ্রেণী তৈরি করেছি, 53 বছর ধরে সেই এলিট শ্রেণী আছে। পাকিস্তান আমলে কি ছিল সেটা আলোচনার বিষয় না, কারণ that country has gone. আমরা তাদেরকে বাদ দিয়েছি পাকিস্তানকে আমরা সেই কারণে দিয়েছি। অতএব আমাদের এখন যেটা হলো, আমরা নতুন যে এলিট শ্রেণী তৈরি করছি তাদের সামাজিক, রাজনৈতিক বা নৈতিক চরিত্রের সাথে আপনি পাকিস্তান আমলের যারা এলিট ছিল তাদের চরিত্রের মধ্যে কোনো মৌলিক পার্থক্য খুঁজে পাবেন না, সবই রুটের ভাগে চাচ্ছে। এই কারণে আমার মনে হয় যে দ্বন্দ্বগুলো ক্রমশ বাড়ছে, দ্বন্দ্বগুলো ক্রমশ বাড়বে এবং অস্থিরতা বাড়বে। এটার মূল উত্তর দিবে দেশের জনগণ। যদি ইউনূস সরকার ব্যর্থ হন তার রাষ্ট্র পরিচালনার কৌশল বলি বা
ইচ্ছা বলি বা স্বপ্ন বলি, সেখানে যদি উনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আরো অন্ধকারে যাবে। আর যদি উনি সফল হন তাহলে নতুন এক ধরনের পলিটিক্স তৈরি হবে বাংলাদেশে। সেটা ভুল হতেই পারে, আমি বলি না সেটা সঠিক হবে, সেটা ভুল হতেই পারে, কিন্তু নতুন ভুল। আমি যে ভুলটা আগে করেছি সেই একই ভুল যদি আবার রিপিট করি তাহলে কিন্তু আমার আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আমি বলি না সংস্কার, আমি বলি যে পরিবর্তন। সেই পরিবর্তন হতে হলে প্রথম ব্যক্তির পরিবর্তন হতে হবে। সেটাকে আমরা হতে পেরেছি? আই হ্যাভ ডাউট। অর্থাৎ অর্থাৎ সনাতন যে রাজনৈতিক ধারা সেটির সঙ্গে আপনি অনেকটা যেটা দেখছেন যে আগামী দিনের রাজনীতিতে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে, কারণ বাংলাদেশের মানুষের হয়তো সেই সনাতনী রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা দেওয়ার পর অভিজ্ঞতা কখনোই ভালো ছিল না। যে লঙ্কায় গিয়েছে সে রাবণ হয়ে গেছে, এটি সব দলের ক্ষেত্রেই অনেকটা সত্য। আপনি বলছিলেন যে যারা বেশি সময় লঙ্কায় ছিল তারা বেশি বড় রাবণ হয়েছে, বিষয়টা অনেকটা এরকম, কিন্তু রাবণ ছোটখাটো সবাই হয়েছে। তো নতুন ছাত্ররা যেটি করছে তাদের হয়তো কতটা করতে পারবে আমরা ঠিক জানি না, তারা চেষ্টা করছে। তারাও যে সবকিছু আবার একেবারে পরিণতি বোধ থেকে করছে সেটিও মনে হচ্ছে না। তাদেরও অনেক কাজে মনে হচ্ছে যে তারা আসলে এখনো অভিজ্ঞতা এবং কতটা তারা কোন উদ্দেশ্য নিয়ে করছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। কিন্তু আমাদের আলোচনার সুযোগ আছে, সামনের দিনগুলোতে হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। একটু ইউক্রেন প্রসঙ্গে ফিরতে চাই। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, ইউক্রেনে বেশ কিছু আপডেট দেখা যাচ্ছে। শান্তি চুক্তির কথা বলা হচ্ছিল 30 দিনের জন্য, পুতিন সেটি বাদ দিয়ে তিনি সরাসরি আলোচনার কথা বলছেন। জেলেনস্কিও সেখানে সম্মত হয়েছেন, তুর্কিতে সেই আলোচনাটা হতে পারে। কিন্তু জেলেনস্কি আমি যেটা দেখলাম যে তিনি সরাসরি আলোচনা করার কথা বলছিলেন, অর্থাৎ পুতিনকে বলছিলেন যে আপনি আসেন আমি আসি, আমরা সরাসরি বসি, সেভাবে আলোচনা করি। এই ধরনের কোনো পরিস্থিতি কি তৈরি হবে, নাকি আসলে এই যেটি করেন আর কি, মানে রাশিয়া দেখা যায় যে তারা একটু পাশ কেটে যাওয়া কৌশলী হয়, শেষ মুহূর্তে নতুন কোনো একটা চাল দিয়ে দেয় রাশিয়া, যেটি এবারও দেখা যাচ্ছে যে এখন আলোচনার কথা বলছে। আপনি কি মনে করছেন যে এই ইউক্রেনের সমাধানটা আসলে খুব তাড়াতাড়ি হবে নাকি আরেকটু সময় লাগবে? জি দেখুন, ইউক্রেনের সমস্যাটা সমাধান হবে কিনা এটা নির্ভর করে কার টার্মের সমস্যাটা সমাধান হবে, তাই না? 2 বছরের উপর সময় ধরে তো পশ্চিমা দেশগুলো সবাই, নেটোর সমস্ত দেশ এবং ইউএসএ টুগেদার, তারা রাশিয়ার বিরুদ্ধে সমস্ত স্যাংশন, সমস্ত অস্ত্রপাতি দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে। কিন্তু তারপরেও এমনকি ডোনাল্ড ট্রাম্প বলেছিল সে যদি ইলেকশনে জিতে 24 ঘন্টার মধ্যে সেই যুদ্ধ থামিয়ে দিবে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার মানুষ এবং আমেরিকা যেহেতু ইউক্রেনকে ব্যাক করে আসছে এতদিন যাবৎ, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মোরাল সাপোর্ট দিয়ে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের টার্মে যদি যুদ্ধটা থেমে যেত অথবা থামানো যেত তাহলে কিন্তু এটা যেত ইউক্রেনের ফেভারে, তাই না? সেটি তো লজিক্যাল। জো বাইডেন তো বলেছিলই, মানে ডোনাল্ড ট্রাম্প বললো না আমি ক্ষমতায় আসলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতে পারবো। সুতরাং জো বাইডেন মানে ইউক্রেনের যুদ্ধ যদি ডোনাল্ড ট্রাম্পের কথা মতে থামানো যেত তাহলে তো এটা ইউক্রেনের লাভ হতো, ইউক্রেনের কন্ডিশন মেনে নিয়ে যুদ্ধটা থামানো হতো। অনেক চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প, কোনো কাজ হয়নি। সে এই ব্যাপারটাতে 100% ফেল করেছে। এখন সে মানে জেলেনস্কিকে চাপ দিচ্ছে যে তুমি রাশিয়ার সাথে তাড়াতাড়ি কথা বলো এবং তাদের শর্তাবলী মেনে নাও। তুমি যদি মেনে না নাও তুমি কিন্তু ভালো পজিশনে নেই তোমার যুদ্ধে। এই যে হোয়াইট হাউস এসে তাকে ধমক টমক দিয়েছে, এটা তো আমরা জানি। আমি যেটা বলতে চাচ্ছি, ইউক্রেনের যুদ্ধ হয়তো শেষ হবে, সেই যুদ্ধটা শেষ হবে পুতিনের টার্মে, নট ইউক্রেনের টার্মে, নট আমেরিকার টার্মে। এবং এই জন্যই তড়িঘড়ি করে এখন বাধ্য হচ্ছে জেলেনস্কি তুর্কিতে যেতে। যাওয়ার পর আপনার কি মনে হয় পুতিন কি জেলেনস্কির কন্ডিশনগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে রাজি হবে? সেটা মোটেও হবে না। সে বলবে যে আমি যেটা চাই সেটা হচ্ছে যে জায়গা আমি দখল করেছি এটা তো আমার থাকবেই, ক্রাইমিয়া পার্মানেন্টলি আমার থাকবে এবং তোমরা কখনো নেটোর অন্তর্ভুক্ত হবে না। এইসব কন্ডিশন যদি তোমরা মেনে নাও তাহলে আমরা আপাতত যুদ্ধবিরতি এবং প্রয়োজনে পার্মানেন্ট সিজফায়ার আমরা যাব। অর্থাৎ যুদ্ধটা হয়তো থামবে, কিন্তু এখানে কিন্তু আমেরিকার তেমন অথবা পশ্চিমা দেশগুলোর তেমন কোনো বাহাদুরি আছে বলে আমার মনে হয় না। এক কথায় সেটা বরং নেটো সহ পশ্চিমা দেশগুলোর এক ধরনের পরাজয়ই হয়েছে ইউক্রেনে। এখন ইউক্রেন বাধ্য হচ্ছে রাশিয়ার টার্মে অন্তত পক্ষে তার সম্পদ, তার মানুষজনকে যদি কিছুটা হলে রক্ষা করা যায়, এই পরিস্থিতিতেই গিয়ে ঠেকেছে বলে এটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। জি, মাহমুদুর রেজা চৌধুরী, এটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো তো খনিজ সম্পদের একটা চুক্তিও করেছে ইউক্রেন আমেরিকার সঙ্গে। এখন যদি আলোচনা ঘুরে যায়
তুর্কিতে চলে যায়, তাহলে আসলে মধ্যস্থতা, কারণ দুপক্ষ তো কেউ কাউকে ছাড় দেয়া কিংবা কেউ কারো কথা শোনার কথা নয়, কথা শুনলে তো অনেক আগেই যুদ্ধ বন্ধ হতো, একটা শক্তিশালী মধ্যস্থতা দরকার। সেই ক্ষেত্রে তুর্কি যদি যায়, মধ্যস্থতার যে রাশটা আমেরিকার হাতে ছিল সেটি কি আমেরিকার হাতেই থাকছে, নাকি ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমি এই ক্ষেত্রে আবারও খালেক ভাইয়ের ন্যারেশনের সাথে সম্পূর্ণ একমত। এবং উনি যেটা বলেছেন যে যুদ্ধবিরতি হলে সেটা আমেরিকার ন্যারেশনও হবে না, বা আমেরিকার কারণেও হবে না, বা অন্য কোনো কারণেও না হলে, বা ইউক্রেনের কারণেও হবে না। এটা যদি হয় সেটা হবে মিস্টার পুতিনের টার্মস এন্ড কন্ডিশন, এবং পুতিন যেটা চাবে সেটাই ঘটবে। তবে এখন একটা ব্যাপার আপনি যেটা তুলেছেন জুয়েল, প্রশ্ন যে আসলে কার পরাজয় হবে, এখানে একটু একটু গভীরে যাওয়া দরকার। যে আমেরিকার কিন্তু আসলে ওই অর্থে কোনো ফরেন পলিসি, আমেরিকা কিন্তু যখন যেমন যেখানে যে অবস্থা হয় সেখানেই সেটা হয়। যেমন আমি আপনাকে দৃষ্টান্ত দিই, আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছেন যে আমেরিকা সবার আগে, আমেরিকার স্বার্থ সবার আগে, আমেরিকা বিদেশি কিছু গ্রহণ করবে না। কিন্তু যেই বিদেশের পণ্য গ্রহণ করবে না, যেই বিদেশের মানুষদেরকে উনি ঘৃণা করেন, সেই কাতারের থেকে উনি একজন এয়ারফোর্সিয়ানের একটা প্লেন উপহার নিচ্ছেন। তাহলে এটা আমরা বলতে পারি এটা মেড ইন আমেরিকা কেন হলো না, এটা কেন আমেরিকারই হলো না? আবার উনি দেখেছেন যে উনি কিন্তু এই নেক্সট উইকে মিডল ইস্টের কয়েকটা দেশ, সৌদি আরব, কাতার, সৌদি আরবে যাচ্ছেন, কাতারে যাচ্ছেন, আরো কয়েকটা দেশে যাচ্ছেন। অতএব ডোনাল্ড ট্রাম্পের যে রোল প্লেইংটা, এটা কিন্তু নট the interest of the American people, it is the interest of his power game. ওনার মোটামুটি উনি সব ক্ষেত্রেই আলোচনার শীর্ষে থাকতে চান, লাইভ ক্যামেরা অ্যাকশনে থাকতে চান, এবং তার জন্য উনি যা যা করার করবেন। সেখানে আমেরিকার স্বার্থ কি হলো, আপনি হয়তো কিছুদিন আগে সিএনবিসির সাথে একটা সাক্ষাৎকারে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাষ্ট্রের সংবিধানকে প্রোটেক্ট করা যে তার একটা কাজ, এটা উনি জানতেন। একটা প্রেসিডেন্ট ইনি যিনি শপথ নিলেন রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, শপথ নেন বাইবেল অনুযায়ী, তার মুখ থেকে যদি আপনি শোনেন তার কাছে জেনে যে রাষ্ট্রের সংবিধানকে প্রোটেক্ট করা বা রাষ্ট্রের সংবিধানকে রক্ষা করা তার দায়িত্ব কিনা তিনি জানেন না, অর্থাৎ এই ধরনের একটা লোকের রাজনৈতিক স্টেপকে আপনি কিভাবে দেখবেন? আপনি এটার উপর কিন্তু নির্ভর করতে পারেন। আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প উইল গো অ্যাকর্ডিং হিজ উইল অ্যান্ড উইশ, হি উইল নট গো অ্যাকর্ডিং টু দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা তাদের ইন্টারেস্টে তারা কিছু করবে না। এবং এটা যদি হয় আগামীতে, সেটা হবে অন্যান্য দেশের প্রভাবে, যেটা আপনি আবার ঘুরে ফিরে যাচ্ছেন যে তুর্কিতে গেলে বা টার্কিতে গেলে আসল শক্তির বলয়টা কোন দিকে যাবে। আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে কেয়ার করে, উনি চাচ্ছেন যে ওনার স্বার্থটা যদি রক্ষা হয় তাহলেই হবে, এবং উনি পরে ক্লেম করবেন এটা আমিই পারতাম। ওনার যে অভ্যাস, তো উনি বলেন আমি তো টার্কিকে বলছি তোমরা বসো, ওদেরকে নিয়ে বসো, আমি তো পারলাম না, তুমি আমেরিকার সম্মতিতেই হবে নিঃসন্দেহে। আমেরিকার তুর্কি হোক কিংবা যেখানে হোক না কেন আলোচনাটা, আমেরিকার তো একটা সম্মতির বিষয়টা আছে, কারণ এই আলোচনাটা কেন নিচ্ছে আমেরিকা। হ্যাঁ, তা তো থাকতেই হবে, কিন্তু সেটার অংশে কে আসলে আপনি হয়তো জানেন, আপনাদের অনুষ্ঠানে আমি আগে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার ফার্স্ট টার্মে বলেছিল পুতিন সম্পর্কে হি ইজ এ ভেরি স্মার্ট গাই, রাইট? এবং ইয়েস, মিস্টার পুতিন ইজ এ ভেরি স্মার্ট গাই। উনি চলবেন ডোনাল্ড ট্রাম্পের আপনার দাবার ছকে না, কিংবা জেলেনস্কির দাবার চালেও উনি চলবেন ওনার নিজস্ব চাল, কারণ হি ইজ ইন আপার হ্যান্ড। আমাকে দেখতে হবে যে কে আপার হ্যান্ডে আছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সাথে আপার হ্যান্ডে কি, সব দিক থেকে আপার হ্যান্ড ইজ রাশিয়া। অতএব হিজ ভয়েস ইজ মাস্টার ভয়েস, নট দ্য ডোনাল্ড ট্রাম্প ভয়েস। এটা আমার ব্যক্তিগত। জি, আপনার ব্যক্তিগত মতামত আমরা পেয়েছি। আমরা একটু ডক্টর খালিকুজ্জামান, আমরা জানি যে চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে, শুল্ক নিয়ে একটা আলোচনা হচ্ছে, ফলপ্রসূ আলোচনা বলে দুপক্ষই মনে করছে। আগামীকাল সেটা চূড়ান্ত হওয়া যাবে। আমরা হয়তো আগামীকাল বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে খুব একটা সময় পাবো না বলে এই বিষয়টি বাদ দিয়ে আমরা একটু ইরান প্রসঙ্গে যেতে চাই। আপনার কাছে জানতে চাই যে ইরানের সঙ্গেও একটা আলোচনা চলছে, ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ মনে করছে, চতুর্থবারের মতো আলোচনা হলো, পঞ্চমবারের মতো হতে পারে। এটা কি, এই আলোচনাটা কি আসলে ইরানকে একটু চাপিয়ে রাখা, কিংবা মাঝে মাঝে এই আলোচনাটা সামনে এনে যেটি লাইট ক্যামেরা অ্যাকশন, সে ধরনের কোনো বিষয়, নাকি আসলে ইরানের ব্যাপারে আমেরিকার কোনো এজেন্ডা আছে বলে আপনার কাছে মনে হয়?
জি দেখুন, ইরানের ব্যাপারে এজেন্ডা তো আমেরিকা সবসময় ছিল, থাকবেও। right. ইরান একটা বড় একটা শক্তিশালী দেশ মধ্যপ্রাচ্যে, এবং আরো কারণে এটা এজেন্ডায় থাকে, কারণ এটা যেহেতু ইসরায়েলের জন্য বড় একটা মাথা ব্যথার কারণ, আর ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ মানে পরোক্ষভাবে আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ, এইভাবেই তো দুনিয়াটা চলে। সুতরাং ইরান তো ডেফিনেটলি তাদের রিকোয়েস্ট অলওয়েজ থাকে। তবে ইরানের ব্যাপারে যেভাবে ডোনাল্ড ট্রাম্প অন্তত দৃশ্যত আগাচ্ছে, ভিজিবলি আগাচ্ছে, সেখানে কিন্তু নেতানিয়াহুর সাথে তার একটু মতপার্থক্য দেখা দিয়েছে। নেতানিয়াহুর ইচ্ছা ছিল এই সুযোগ, ইরান যেহেতু ওখানে একটু দুর্বল অবস্থায় রয়েছে, তার প্রক্সিরা সব মানে প্রায় শেষ হয়ে গিয়েছে, হেজবুল্লাহ, হামাস, তারপরে হচ্ছে সিরিয়া, হুতি, সব আমরা জানি। সুতরাং এই সুযোগে নেতানিয়াহু চেয়েছিল যে ইরানকে মানে ইসরায়েলকে আমেরিকা গ্রিন সিগন্যাল দিবে যে তারা বমিং করে ইরানের যত নিউক্লিয়ার ক্যাপাসিটি আছে সেগুলিকে ধ্বংস করে দিবে। তো সেই পথে ডোনাল্ড ট্রাম্প হাঁটছেন না। তিনি এই জন্য কিন্তু নেতানিয়াহু খুব খুশি না, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের উপর খুব খুশি না, তিনি নাখোশ আছেন। অন টপ অফ দ্যাট, ডোনাল্ড ট্রাম্প যেহেতু সৌদি আরব যাচ্ছে আগামী 2 দিনের মধ্যে, কাতার, সৌদি আরব, ইউএই, আপনি নিশ্চিত থাকতে পারেন যে তাদের নিজস্ব প্রয়োজনেই, অথবা পপুলারিটি ধরে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য সৌদি আরব, কাতার, এইগুলি তো আসলে মনার, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে হলে বলবে যে প্যালেস্টাইনের যে দ্বিরাষ্ট্র নীতির সেটা তোমরা কি করলাম, হ্যাঁ, যে সেটা তো একটা প্যালেস্টাইন স্টেটের পক্ষে তারা থাকবে, অন্তত মুখে থাকবে। এটা ইসরায়েলের খুব বেশি পছন্দ না জিনিসটা। তো সব মিলিয়ে যেটা মধ্যপ্রাচ্যে যেটা দাঁড়াচ্ছে, এটা ডোনাল্ড ট্রাম্প সে চাচ্ছে যে ইসরায়েল মানে কি বলে ইরান এবং সৌদি আরবের মধ্যে এক ধরনের একটা যদি সমঝোতা সে করে দিতে পারে, ওই যে আব্রাহাম অ্যাকর্ডের কথা আপনাদের মনে আছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা ব্যবসায়ী লোক, সে পুঁজিপতি লোক, সে পুঁজিবাদী লোক আর কি। যে এই যে ভাই একটু আগে বদরুদ্দিন উমরের কথা বলছিল, বদরুদ্দিন উমর তো জিনিসগুলিকে বিশ্লেষণ করে, সমস্ত রাজনৈতিক বিশ্লেষণগুলি শ্রেণী চরিত্রের ভিত্তিতে, কারণ তাকে তো আমরা মানে 50 বছর ধরেই চিনি এবং কাছে থেকেও দেখেছি অনেক। একইভাবে ডোনাল্ড ট্রাম্প তো হচ্ছে আর তার কোনো সেরকম কোনো আদর্শ, নীতি বা মূল্যবোধ নেই। তিনি হচ্ছে একজন পুঁজিবাদী লোক। পুঁজিবাদের মূল আদর্শ হচ্ছে গ্রিড এবং প্রফিট। তো তিনি চাচ্ছেন সৌদি আরবের সাথে কিছু বাণিজ্যিক লেনদেন, কাতারের সাথে, এমনকি সম্ভব হলে ইরানের সাথে। সেই জন্য তিনি বর্তমানে ইরানকে চাচ্ছেন যে ইরানের সাথে এক ধরনের একটা সমঝোতা এসে সেই এলাকায় যদি কিছুটা স্থিতি অবস্থা তৈরি করা যায়, তাহলে আমেরিকার বাণিজ্যের জন্য, এমনকি তার ব্যক্তিগত বাণিজ্যের জন্য ভালো হবে। যেমন একটু আগে ভাই বলছিলেন যে কাতারের যে এই যে আপনার এয়ারফোর্স ওয়ান বিমান কাতার থেকে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট গ্রহণ করতে পারে, এখানের সমস্ত যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সেটা কি তাদের জানা আছে যে এটা এইভাবে তারা হার্ডওয়্যারিং করেনি, সফটওয়্যারিং করেনি যে আমেরিকাকে তারা সাবোটাজ করবে কোনো এক সময়? কিন্তু এটা এত কিছু তার দেখার প্রয়োজন নেই। তার প্রয়োজন হচ্ছে $400 বিলিয়ন একটা উপহার পাওয়া। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের নীতি, আদর্শ, নৈতিকতা বোধ সে অর্থে নেই, সেটা তার একার না। পুঁজিবাদী দেশগুলোর এরকম নীতি আদর্শই হচ্ছে গ্রিড এবং প্রফিট। ওকে, মাহমুদ রাজা চৌধুরী, আমরা 1 মিনিট সময় পাবো আপনার জন্য। সেটি হলো যে এই আলোচনায় অনেকেই মনে করছেন ইরান খুব ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে, অর্থাৎ ইরান আলোচনাটা করছে, তারা হুমকি দামকি কিংবা পাল্টা আলোচনা করব না এই ধরনের কোনো বিষয় যাচ্ছে না, কিংবা গো ধরে নেই আর কি। এই বিষয়টাকে অনেকে ইতিবাচক ভাবে দেখছে। আপনার কাছে ইরানের আচরণটা এই আলোচনায় কেমন মনে হচ্ছে? অবশ্যই ইরান ইজ মাচ স্মার্টার এন্ড ম্যান এডুকেটেড পিপল আর রানিং দ্য হোল কান্ট্রি। ইরানের যারা শাসন করেছেন অতীতে এবং যারা এখন করছেন এবং আগামীতেও যারা আসার সম্ভাবনা আছে, তাদের মধ্যে একটা হাইলি এডুকেটেড কালচার তাদের মধ্যে হোল্ড করে, তারা বিরাজ করে, তারা চর্চা করে। অতএব তাকে যত সহজভাবে আমরা মনে করি আমেরিকা ধমক দিয়ে বসায় দিবে, সেভাবে পারবেন না। কারণ আমেরিকার সিআইএ রিপোর্ট বা এফবিআই রিপোর্ট যেটা আছে তার কাছে, যে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন ইরাককে টাচ করলে তারও বিপদ আছে। অতএব যেটা খালেক ভাই বললেন, আমি তার সাথে একমত। আবারও সব ব্যাপারেই আমি খালেক ভাইয়ের সাথে একমতই পোষণ করি যে আপনার আমেরিকার পুঁজিবাদের মূল কথা হচ্ছে চুরি। অতএব সেই চুরি যে অর্থেই করতে পারে সেটা তারা করবে। এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনার ইসরায়েলের চাইতে মোর ভ্যালুয়েবল হচ্ছে মিডল ইস্টের আদার কান্ট্রিজ। সেটা সৌদি আরব বলেন, সেটা কাতার বলেন, সেটা ইউএই বলেন,
তাদের যে সম্পদ, তাদের যে শক্তি, তাদের কাছ থেকে সে যে দেনা পাওনা করতে পারবে সেটা ইসরায়েলের সাথে সে করতে পারবে না। অতএব হি ইজ মাইনাসিং অর হি ইজ ইগনোরিং ইসরায়েলস এট দিস মোমেন্ট, তার নিজের স্বার্থে, আমেরিকার স্বার্থে না। অতএব সেটা করার জন্য সে এখন প্লেন নিচ্ছে। আপনি দেখেছেন প্রথম টার্মে সে কি করলো, প্রথম টার্মে সে কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে উইদিন এ মান্থ সে সৌদি আরব সফরে গেল এবং সেখানে প্রায় কয়েকশো মিলিয়ন ডলারের অস্ত্রের চুক্তি করে ফেল না। তো অতএব ইটস এ গেম অফ দি রিচ ভার্সেস রিচেস্ট and empire versus empires and the elite versus elite is nothing to do with the common people of the country. জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একমত এবং দ্বিমত নিয়ে বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শকদের কাছে, বিশেষ করে এই সাপ্তাহিক আয়োজনে পুরো সপ্তাহে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য খবরগুলো, আলোচিত খবরগুলো তুলে ধরার চেষ্টা করি। আগামী রোববার রাত 10টায় আবারও দেখা হবে। এই সময় ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।